নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। ভারতের রাজধানী নিউ দিল্লির বুকে এই মুহূর্তে এমন কিছু বড় প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে যা দেশের সুরক্ষাকে এক ধাক্কায় সম্পূর্ণ বদলে দিতে চলেছে। আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে এটি একটি নিটোল বাস্তব যে কোনো বড় দেশের উত্থানকে রুখে দেওয়ার জন্য শত্রু রাষ্ট্রগুলো সবসময় তার রাজধানীর ওপর নজর রাখে। বর্তমান পরিস্থিতি আমাদের সামনে পরিষ্কার করে দিচ্ছে যে নিউ দিল্লি এখন আর কেবল একটি প্রশাসনিক কেন্দ্র নয়, বরং এটি বিশ্ব রাজনীতির এক বিশাল জিওপলিটিক্সের কেন্দ্রবিন্দু বা গ্রাউন্ড জিরো হয়ে উঠেছে। দেশের অভ্যন্তরে এবং সীমান্তে এমন কিছু গভীর ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে যা রুখতে ভারত সরকার অত্যন্ত নিঃশব্দে কিন্তু অত্যন্ত মারাত্মক একটি কাউন্টার অফেন্সিভ অপারেশন শুরু করে দিয়েছে। এই লড়াইটি কোনো সাধারণ লড়াই নয়, এটি হলো ভারতের সার্বভৌমত্ব রক্ষা করার এক অলিখিত যুদ্ধ। আজ আমরা এই ভিডিওতে উন্মোচন করব সেই সম্পূর্ণ সত্য যা আপনার জানা অত্যন্ত প্রয়োজন। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি তথ্য অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ প্রতিটি বিন্দুর সাথে দেশের সুরক্ষা জড়িয়ে রয়েছে। প্রথমেই নজর দেওয়া যাক এই মুহূর্তের সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর খবরটির উপর। ভারতের সংসদ ভবনে মনসুন সেশন বা বাদল অধিবেশন শুরু হওয়ার ঠিক প্রাক্কালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক একটি নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে। দেশের শীর্ষস্তরের গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবির স্পেশাল ডিরেক্টর দুদে এবং অত্যন্ত অভিজ্ঞ অফিসার অনুরাগ কুমারকে সরাসরি নিউ দিল্লির নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে। একজন হাই লেভেল স্পাই চিফ বা গোয়েন্দা প্রধানকে দেশের অভ্যন্তরীণ পুলিশ বাহিনীর প্রধান হিসেবে নিয়ে আসার ঘটনা ভারতের প্রশাসনিক ইতিহাসে অত্যন্ত বিরল। এর পাশাপাশি দ্বিতীয় বড় খবরটি আসছে আইনি সংস্কারের ক্ষেত্র থেকে। নিউ দিল্লির বুকে বেআইনি জমি দখল, অবৈধ অনুপ্রবেশ এবং রিয়েল এস্টেট মাফিয়াদের কোমর ভেঙে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার পাওয়ার অফ অ্যাটর্নি বা আমমোক্তারনামা সংক্রান্ত আইনে আমূল পরিবর্তন আনছে। এই নিয়ম অনুযায়ী এখন থেকে কোনো সম্পত্তি হস্তান্তর করতে গেলে মালিকের সরাসরি শারীরিক উপস্থিতি, বাধ্যতামূলক স্ট্যাম্প ডিউটি এবং কঠোর বায়োমেট্রিক ভেরিফিকেশন আবশ্যিক করা হয়েছে। এই দুটি বড় সিদ্ধান্ত সামনে আসার পরেই দেশ জুড়ে এবং আন্তর্জাতিক মহলে গভীর আলোড়ন তৈরি হয়েছে। আর এই খবরের উপর ভিত্তি করেই আজ দেশপ্রেমিক নাগরিকদের মনে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে। ইন্টেলিজেন্স ব্যুরোর একজন শীর্ষ গোয়েন্দা প্রধানকে হঠাৎ কেন দিল্লির আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া হলো? দেশের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এমন কি গোপন তথ্য বা সিক্রেট ইনপুটস রয়েছে যার জন্য এই তৎপরতা? ভারতের সংসদে বাদল অধিবেশন শুরু হওয়ার আগেই কেন এই প্রশাসনিক রদবদল করা জরুরি হয়ে পড়ল? তবে কি রাজধানীর বুকে কোনো বড় ধরনের অশান্তি বা ইন্টারনাল ডিস্টেবিলাইজেশন তৈরির ষড়যন্ত্র চলছে? জমি কেনা বেচা বা পাওয়ার অফ অ্যাটর্নির মতো একটি দেওয়ানি আইনকে হঠাৎ কেন ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় সুরক্ষার সঙ্গে যুক্ত করে এতটা কঠোর করা হলো? এর পেছনে লুকিয়ে থাকা আসল ক্রাইম নেক্সাসটি কী? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে এবং নেপথ্যের আসল ভূরাজনৈতিক সত্যটি বুঝতে আমাদের প্রবেশ করতে হবে আজকের মূল বিশ্লেষণে। এবার আসা যাক আমাদের বিশ্লেষণের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। আধুনিক যুগে যুদ্ধ কেবল দেশের সীমান্তে ট্যাঙ্ক আর যুদ্ধবিমান দিয়ে লড়া হয় না। বর্তমান বিশ্বের সবচেয়ে বিপজ্জনক যুদ্ধ কৌশল হলো হাইব্রিড ওয়ারফেয়ার বা ছদ্মযুদ্ধ। এই পদ্ধতিতে শত্রু রাষ্ট্রগুলো সরাসরি যুদ্ধ না করে টার্গেট দেশের ভেতরে এক ধরনের কৃত্রিম বিশৃঙ্খলা, দাঙ্গা এবং প্রশাসনিক অচলাবস্থা তৈরি করার চেষ্টা করে। নিউ দিল্লি হলো ভারতের হৃৎপিণ্ড। এখানে দেশের সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তর, বিদেশি দূতাবাস এবং সংসদ ভবন অবস্থিত। সাধারণত একজন ক্যাডার পুলিশ অফিসারকে পুলিশ কমিশনার করা হয়, যিনি ট্রাফিক ব্যবস্থা এবং সাধারণ অপরাধ দমন বা ল অ্যান্ড অর্ডার নিয়ন্ত্রণ করেন। কিন্তু যখন একজন ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবির স্পেশাল ডিরেক্টরকে এই পদে বসানো হয় তখন বুঝতে হবে যে লড়াইটা সাধারণ চোর ডাকাত ধরার লড়াই নয়। এর অর্থ হলো ভারত সরকারের কাছে এমন নির্দিষ্ট তথ্য রয়েছে যে কিছু অদৃশ্য শক্তি বা ইনভিজিবল ফোর্সেস রাজধানীর বুকে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরির ব্লুপ্রিন্ট তৈরি করছে। গোয়েন্দা প্রধানের কাজ হলো অপরাধ ঘটে যাওয়ার পর তদন্ত করা নয়, বরং অপরাধ ঘটার আগেই তার নেটওয়ার্ককে চিহ্নিত করে ধ্বংস করে দেওয়া। যখন কোনো দেশের গোয়েন্দা নেটওয়ার্কের সর্বোচ্চ স্তরের কর্তাকে মাঠ পর্যায়ের পুলিশ বাহিনীর কমান্ড করে দেওয়া হয় তখন পুলিশের কাজের ধরন পুরোপুরি বদলে যায়। এখন দিল্লির পুলিশ কেবল লাঠি আর কাঁদানে গ্যাস নিয়ে রাস্তায় দাঁড়াবে না,
বরং তারা কাজ করবে সরাসরি গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে। কোন এলাকা থেকে দাঙ্গা ছড়ানোর চেষ্টা হতে পারে, কোন কোন গোপন অ্যাকাউন্ট থেকে অর্থ আসছে, কারা ইন্টারনেটে উস্কানিমূলক প্রচার চালাচ্ছে, এই সব কিছু অপরাধীরা কাজ শুরু করার আগেই পুলিশ জানতে পেরে যাবে। বিশেষ করে মনসুন সেশন বা বাদল অধিবেশন চলাকালীন সময়ে অতীতে আমরা দেখেছি কিভাবে বিভিন্ন আন্দোলনের নামে দিল্লিকে অবরুদ্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। লালকেল্লার ঘটনা বা দিল্লির রাস্তার মোড় সপ্তাহের পর সপ্তাহ আটকে রাখার মতো পরিস্থিতি দেশের ভাবমূর্তিকে আন্তর্জাতিক স্তরে কালিমালিপ্ত করে। এই ধরনের পরিস্থিতি যাতে আর কোনোভাবেই তৈরি হতে না পারে তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অত্যন্ত ঠান্ডা মাথায় এই মাস্টার স্ট্রোকটি নিয়েছেন। এটি স্পষ্ট বার্তা যে দেশের সুরক্ষার প্রশ্নে ভারত সরকার কোনো রকম আপোষ করবে না। ভারতের অভ্যন্তরীণ সুরক্ষাকে দুর্বল করার জন্য যে বিশ্বব্যাপী টুলকিট কাজ করছে তার প্রধান দুটি হাতিয়ার হলো কৃত্রিমভাবে তৈরি করা আন্দোলন এবং সুপরিকল্পিত ডেমোগ্রাফিক চেঞ্জ বা জনসংখ্যার পরিবর্তন। আমাদের বুঝতে হবে যে বিগত কয়েক বছরে ভারতে যে অভূতপূর্ব অর্থনৈতিক ও কৌশলগত উত্থান ঘটেছে তা বিশ্বের অনেক শক্তিশালী দেশ ও তাদের সাহায্যপুষ্ট সংস্থা সহজে মেনে নিতে পারছে না। ফলে তারা ভারতের ভেতরেই এমন কিছু গোষ্ঠী তৈরি করছে যারা সাধারণ মানুষের আবেগকে ব্যবহার করে দেশকে পেছনের দিকে ঠেলে দিতে চায়। বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় ভারতের রাজধানী এবং তার আশেপাশের অঞ্চলগুলোতে বিগত কয়েক বছরে বিপুল সংখ্যক অবৈধ অনুপ্রবেশকারী এসে বসতি স্থাপন করেছে। এই অনুপ্রবেশকারীদের অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্দিষ্ট কিছু স্পর্শকাতর এলাকায় বসিয়ে দেওয়া হয়। এদের ব্যবহার করে খুব সহজেই যে কোনো সাধারণ বিষয়কে কেন্দ্র করে বড় ধরনের দাঙ্গা বা বিক্ষোভ তৈরি করা সম্ভব। এদের পেছনে কাজ করে এক বিশাল ইকোসিস্টেম, যার মধ্যে কিছু স্বার্থান্বেষী রাজনৈতিক দল, তথাকথিত বুদ্ধিজীবী এবং বিদেশি অর্থপুষ্ট এনজিও যুক্ত থাকে। এর একটি বড় উদাহরণ আমরা দেখতে পাই যখন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকাঠামো বা বর্ডার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার প্রক্রিয়া শুরু হয়। চীন সীমান্তের কাছে ভারতের সেনাবাহিনী যখন কৌশলগত রাস্তা বা টানেল তৈরি করতে যায় তখনই পরিবেশ রক্ষার দোহাই দিয়ে বা স্থানীয় মানুষের অসন্তোষের অজুহাত তুলে কিছু তথাকথিত অ্যাক্টিভিস্ট রাস্তায় নেমে পড়েন। তারা এমনভাবে প্রচার করেন যেন ভারত সরকার দেশের ক্ষতি করছে, অথচ এই একই ব্যক্তিরা কিন্তু সীমান্তের ওপারে চীনের তৈরি করা বিশাল সামরিক পরিকাঠামো নিয়ে একটি শব্দ উচ্চারণ করেন না। এই ধরনের সুপরিকল্পিত বাধাগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি হলো আন্তর্জাতিক স্তরের একটি বড় ষড়যন্ত্র, যার লক্ষ্য হলো ভারতের সামরিক প্রস্তুতিকে ধীর গতি করে দেওয়া। যখনই কোনো অবৈধ আন্দোলন ভারতের রাজধানীকে অবরুদ্ধ বা হোস্টেজ বানানোর চেষ্টা করে তখন দেশের কোটি কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হয়। বিদেশি বিনিয়োগকারীরা ভারত সম্পর্কে আশঙ্কা প্রকাশ করেন। ভারত সরকার এবার এই পুরো টুলকিট পদ্ধতিটিকে গোড়া থেকে উপড়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। অবৈধ উপায়ে ভিড় জমিয়ে দেশের নীতি নির্ধারককে প্রভাবিত করার দিন এবার শেষ হতে চলেছে। এবার আলোচনা করা যাক সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপটি নিয়ে, যা প্রথম নজরে একটি সাধারণ প্রপার্টি আইন মনে হলেও আসলে এটি একটি অত্যন্ত দূরদর্শী ন্যাশনাল সিকিউরিটি ম্যাট্রিক্স। নিউ দিল্লি এবং তার আশপাশের এলাকার জমি মাফিয়া এবং অবৈধ সিন্ডিকেটগুলো এতদিন ধরে আইনের একটি বড় লুপহোল বা ফাঁক ফোকর ব্যবহার করে আসছিল, যা হলো পাওয়ার অফ অ্যাটর্নি বা আম মোক্তার নামার অপব্যবহার। বাস্তবে কি ঘটত? কিছু নির্দিষ্ট অপরাধী চক্র বা অবৈধ অনুপ্রবেশকারী সিন্ডিকেট প্রথমে কোনো এলাকায় সরকারি বা সাধারণ মানুষের খালি জমি দখল করত। এরপর স্থানীয় সাধারণ নাগরিকদের ওপর নানাভাবে চাপ সৃষ্টি করা হতো, ভয় দেখানো হতো এবং শেষ পর্যন্ত অত্যন্ত কম মূল্যে বা জোরপূর্বক সেই সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নি নিজেদের নামে লিখিয়ে নেওয়া হতো। এই প্রক্রিয়ায় আসল মালিকের কোনো স্থায়ী সই বা কঠোর সরকারি নজরদারি থাকতো না। এর ফলে কোনো রকম রেজিস্ট্রি বা স্ট্যাম্প ডিউটি না দিয়েই কোটি কোটি টাকার রিয়েল এস্টেট প্রপার্টি এক হাত থেকে অন্য হাতে চলে যেত। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো এই বেনামি এবং অবৈধ সম্পত্তিগুলো থেকে যে বিপুল পরিমাণ টাকা বা ব্ল্যাক মানি তৈরি হতো তা সরাসরি দেশের বিরুদ্ধে নাশকতা চালানো, অবৈধ বসতি স্থাপনকারীদের অর্থায়ন করা এবং দাঙ্গা ছড়ানোর কাজে ব্যবহার করা হতো। এটি ছিল এই অপরাধমূলক ইকোসিস্টেমের প্রধান চালিকা শক্তি বা ফিনান্সিয়াল লাইভহুড। ভারত সরকার এই লুপহোলটিকে সম্পূর্ণভাবে সিল করে দিয়েছে। নতুন নিয়মে স্পষ্ট বলা হয়েছে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে কোনো সম্পত্তি হস্তান্তর করতে গেলে সরকারকে পূর্ণাঙ্গ স্ট্যাম্প ডিউটি দিতে হবে, যা এই ফাঁকি বন্ধ করবে। রেজিস্ট্রেশনের সময় মূল মালিক এবং গ্রহীতা
উভয়কেই সশরীরে উপস্থিত থাকতে হবে এবং বায়োমেট্রিক ও সিসিটিভি ক্যামেরার সামনে ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে। এর সাথে দুজন নির্ভরযোগ্য সাক্ষীর সশরীরে উপস্থিতি এবং তাদের পরিচয়পত্রের পূর্ণাঙ্গ তথ্য সরকারি রেকর্ডে নথিভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। এই আইনি পরিবর্তনের ফলে কোনো অপরাধী চক্র আর কোনো নাগরিকের জমি জোর করে নিজেদের নামে লিখে নিতে পারবে না, কারণ সরকারি খাতায় ধরা পড়ে যাওয়ার ভয় থাকবে। এর ফলে যে সমস্ত অবৈধ অনুপ্রবেশকারী দিল্লির বিভিন্ন পাবলিক পার্ক, রেললাইনের ধার এবং সরকারি জমি দখল করে পাকা বাড়ি বানিয়ে স্থায়ী ভোট ব্যাংক তৈরি করার চেষ্টা করছিল, তাদের আর্থিক ও আইনি ভিত্তি সম্পূর্ণ ভেঙে পড়েছে। এটি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এমন একটি অর্থনৈতিক স্ট্রাইক যা এই চক্রের টিকে থাকার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে। আমাদের এই পুরো সমীকরণটি বুঝতে গেলে গ্লোবাল চেসবোর্ড বা আন্তর্জাতিক রাজনীতির দাবা খেলার চালগুলোর উপর নজর দিতে হবে। আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে আজ যে অস্থিরতা তৈরির চেষ্টা আমরা দেখছি, তার সুতো কিন্তু বাধা রয়েছে 7 সমুদ্র পাড়ে থাকা কিছু আন্তর্জাতিক অর্থলগ্নি সংস্থা এবং ভারতের প্রগতি বিরোধী শক্তির সাথে। একে আন্তর্জাতিক পরিভাষায় বলা হয় ডিপ স্টেট ইন্টারফারেন্স। বিশ্বের বেশ কিছু বড় বড় বিলিয়নিয়ার এবং তাদের সংস্থা, যেমন জর্জ সোরসের মতো ব্যক্তিদের ওপেন সোসাইটি ফাউন্ডেশন প্রকাশ্যে ঘোষণা করেছে যে তারা ভারতের বর্তমান জাতীয়তাবাদী এবং শক্তিশালী সরকারকে পছন্দ করে না, কারণ একটি আত্মনির্ভরশীল ও শক্তিশালী ভারত তাদের বাণিজ্যিক ও ভূ রাজনৈতিক একাধিপত্যকে চ্যালেঞ্জ জানায়। ফলস্বরূপ এই সমস্ত বিদেশি ফান্ডিং নেটওয়ার্ক ভারতের ভেতরে থাকা কিছু নির্দিষ্ট রাজনৈতিক দল, বামপন্থী মনোভাবাপন্ন বুদ্ধিজীবী এবং বলিউডের একাংশের সাথে মিলে একটি অলিখিত নেক্সাস বা জোট তৈরি করেছে। যখনই ভারতের কোনো রাজ্যে জাতীয়তাবাদী শক্তির জয় হয়, যেমন সম্প্রতি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কৌশলগত রাজ্যে দেশপ্রেমিক সরকারের জয় নিশ্চিত হয়েছে, তখনই এই আন্তর্জাতিক চক্রের পরিকল্পনাগুলোতে বড় বাধা লাগে। তারা বুঝতে পেরেছে যে গণতান্ত্রিক উপায়ে ভারতের জনগণকে বিভ্রান্ত করা ভারতের বর্তমান সচেতনতার যুগে অত্যন্ত কঠিন। তাই তারা এখন ভিন্ন পথ অবলম্বন করছে। তাদের লক্ষ্য হলো 2026 সালের শেষের দিকে এবং তাদের পরবর্তী সময়ে ভারতের অভ্যন্তরে এমন একটি কৃত্রিম অস্থিরতা তৈরি করা যাতে দেশের কেন্দ্রীয় নেতৃত্ব দুর্বল হয়ে পড়ে। তারা চায় ভারতের প্রধানমন্ত্রী এবং দেশের শক্তিশালী স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা নেতৃত্বকে অভ্যন্তরীণ কোন্দলে ব্যস্ত রাখতে, যাতে বিশ্বমঞ্চে ভারতের কূটনীতি দুর্বল হয়ে পড়ে। এই চক্রান্তের অংশ হিসেবেই সোশ্যাল মিডিয়ায় রাতারাতি লক্ষ লক্ষ ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে ভারত বিরোধী ন্যারেটিভ বা অ্যান্টি ইন্ডিয়া ন্যারেটিভ ছড়ানো হচ্ছে। যুব সমাজকে ভুল বুঝিয়ে রাস্তায় নামানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু ভারত সরকার অত্যন্ত সতর্ক। গোয়েন্দা প্রধানের নিয়োগ এবং আর্থিক লুফল বন্ধ করার মাধ্যমে সরকার এই বিদেশি চক্রের ভারতীয় এজেন্টদের চিহ্নিত করে ফেলেছে। তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে ফান্ডিংয়ের উৎস সব কিছুর ওপর এখন কড়া নজরদারি বা স্ট্রিক্ট সার্ভেলেন্স চালানো হচ্ছে। আলোচনার শেষ লগ্নে এসে আমাদের সামনে যে সত্যটি সবচেয়ে উজ্জ্বল হয়ে ওঠে তা হলো আজকের ভারত আর 5টা সাধারণ দেশের মতো দুর্বল বা সিদ্ধান্তহীনতায় ভোগা কোনো রাষ্ট্র নয়। আজ ভারতের নেতৃত্বে রয়েছে এমন কিছু দূরদর্শী ও দৃঢ়চেতা ব্যক্তিত্ব যারা দেশের সুরক্ষার প্রশ্নে বিন্দুমাত্র আপোষ করতে শেখেননি। নিউ দিল্লির বুকে পুলিশ ও গোয়েন্দা ব্যবস্থার এই ঐতিহাসিক একত্রীকরণ এবং রিয়েল এস্টেট আইনের আমূল সংস্কার, এই দুটি পদক্ষেপ প্রমাণ করে যে সরকার শত্রুর চালের চেয়ে সবসময় 4 কদম এগিয়ে ভাবছে। আন্তর্জাতিক স্তরে ভারতের বন্ধু রাষ্ট্রগুলো আজ ভারতের এই দৃঢ় অবস্থানকে সম্মান জানাচ্ছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের শীর্ষ নেতৃত্ব যখন ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান, তখন তা কেবল একটি সৌজন্যমূলক বার্তা থাকে না, তা আসলে ভারতের সার্বভৌম ক্ষমতা এবং সঠিক নীতির এক বিশাল আন্তর্জাতিক স্বীকৃতি। শত্রু রাষ্ট্রগুলো এবং তাদের এদেশীয় দোসররা যতই চিন্তা করুক না কেন, ভারতের এই উন্নয়ন ও সুরক্ষার জয়যাত্রাকে স্তব্ধ করা সম্ভব নয়। দেশবাসী হিসেবে আমাদেরও অত্যন্ত সতর্ক থাকতে হবে, যাতে কোনো রকম ভুয়ো খবর বা ফেক নিউজ আমাদের বিভ্রান্ত করতে না পারে। দেশের সুরক্ষায় নিয়োজিত আমাদের জওয়ান, গোয়েন্দা এবং সরকারের উপর পূর্ণ আস্থা রাখাই আমাদের প্রধান দায়িত্ব। আজকের এই সম্পূর্ণ নিউজ অ্যানালিসিসটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে এই জাতীয় সুরক্ষার বার্তাটি সবার কাছে পৌঁছে দিন। আর
আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমি সুশোভন, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।